মাত্র 15 থেকে 16 জনের বাহিনী লড়াই করেছিল প্রায় 2000-এরও বেশি ভারতীয় বর্ডার গার্ড বিএসএফের বিরুদ্ধে। বাংলাদেশের বিজিবি এবং আমাদের ভারতের বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে কে বেশি শক্তিশালী? ভিউয়ার্স কোন বর্তমানে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে কিন্তু আমাদের ভারতের বিএসএফ অনেক বলা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকেরা এদেরকে পুশিং করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, এবং অনেকভাবে পুশিং করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশের বিজিবি কিন্তু সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করছে এবং রুখেও দিচ্ছে। তো যাই হোক, বর্তমান যে পরিস্থিতি ভারত বাংলাদেশের বর্ডারে দুইটা বাহিনীর মধ্যে বিএসএফ এবং বিজিবির মধ্যে যুদ্ধ পরিস্থিতি ঘটে যাওয়ার মতো একটা অবস্থা, ঠিক আছে। এবং অনেক ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে বাংলাদেশের বিজিবি খুবই রাগারাগি করছে বিএসএফদের সাথে, কেন তারা এই ধরনের অবৈধ কাজগুলো করছে। তো সব মিলিয়ে কিন্তু ভবিষ্যতের মধ্যে যে বিএসএফ বিজিবির নতুন কোনো সমস্যা, বড় ধরনের সমস্যা হবে না, সেটা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। এখন কথা হচ্ছে, যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কে এগিয়ে থাকবে, কে বেশি শক্তিশালী? হ্যাঁ ভিউয়ার্স কোন আজকে সেটাই জানবো যে বিজিবি বেশি শক্তিশালী নাকি বিএসএফ বেশি শক্তিশালী। ভিউয়ার্স কোন আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো ইটস রুবায়েত। আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বিজিবি ভার্সেস বিএসএফ সীমান্তে কি সত্যি যুদ্ধ পরিস্থিতি, সীমান্তে কে বেশি এগিয়ে। তাহলে চলুন ভিউয়ার্স কোন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি যে সীমান্তে কে বেশি এগিয়ে। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, গত কয়েক মাস ধরেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে ভারতের বর্ডার গার্ড বিএসএফের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে প্রায় প্রতিদিনই ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ বাংলাদেশের ভিতরে তাদের নাগরিকদেরকে পুশ ইন করার চেষ্টা করে, কিন্তু প্রতিদিনই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সেগুলোকে রুখে দেয়। এমনকি বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভারতের বর্ডার গার্ড বিএসএফ নাকি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, কে বেশি শক্তিশালী, কাদের হাতে সবথেকে বেশি আধুনিক অস্ত্র রয়েছে। সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ নাকি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, কারা বেশি আধুনিক অস্ত্র বহন করে, এবং এই দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হলে কারা জয়লাভ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভারতের বর্ডার গার্ড বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে সামরিক তুলনা, এবং এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কারা বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করে, এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং বিএসএফের মধ্যে যুদ্ধের ইতিহাসও তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে কথা বলবো ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ সম্পর্কে। ভারতের বর্ডার গার্ড বিএসএফ প্রাইমারি অস্ত্র হিসাবে তারা ব্যবহার করে তাদের নিজস্বভাবে তৈরি INSAS রাইফেল। INSAS রাইফেলটি ভারত নিজস্বভাবে তৈরি করেছে, এবং এটি অস্ট্রিয়ান রাইফেলের কপি। এই রাইফেলটির বেশ কয়েকটি খারাপ দিক রয়েছে। প্রথম খারাপ দিকটি হলো এর রাইফেলটি যে কোনো সময় জ্যাম হয়ে যায়, অর্থাৎ এই রাইফেলটির ভিতরে যে বুলেটগুলো রয়েছে সেগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়, ফলে রাইফেলটি যে কোনো সময় অচল হয়ে যেতে পারে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিএসএফ এবং ভারতীয় বিমান বাহিনী বারবার এই রাইফেলটিকে ক্যান্সেল করার পরেও ভারতীয় সরকার এটিকে জোরপূর্বকভাবে তাদের দেশের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এই অস্ত্র নিয়ে শত্রুর সামনে দাঁড়ানো আর সুইসাইড করা একই কথা। এটা আমার কথা নয়, এটি ভারতীয় সেনাবাহিনীর কথা। তবে ভারত বর্তমানে এই রাইফেলটির উন্নত সংস্করণ তৈরি করার চেষ্টা করছে। হয়তো ভবিষ্যতে এই রাইফেলটির এই সমস্যা থাকবে না, কিন্তু বর্তমানে যেসব সেনাবাহিনী ভারতের বর্ডার গার্ড বিএসএফ এই অস্ত্রটি ব্যবহার করছে তাদের সেই সব অস্ত্রে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বর্ডার গার্ড এবং ভারতীয় বিমান বাহিনী মিলে প্রায় 9 লক্ষ পিস এই রাইফেলটি ব্যবহার করে, ফলে এই বৃহৎ সংখ্যক রাইফেল পরিবর্তন করা অসম্ভব। আর সম্ভব হলেও প্রায় 10 থেকে 15 বছর লেগে যাবে ভারতের। INSAS ছাড়াও ভারতের বর্ডার গার্ড রাশিয়ার তৈরি AK-47 ব্যবহার করে থাকে, কিন্তু খুবই কম সংখ্যক এই অস্ত্রটি তাদের হাতে রয়েছে। এছাড়াও তারা মেশিন গান হিসেবে ব্যবহার করে থাকে FN MAG মডেলের মেশিন গান, যেটি বেলজিয়ামের তৈরি। বর্তমানে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফের হাতে প্রায় 200 থেকে 250টির মতো এই ধরনের অস্ত্র রয়েছে। এছাড়াও সেমি মেশিন গান হিসাবে ভারত ব্যবহার করে থাকে COS MP5A3, যেটি একটি শর্ট রেঞ্জের MP সাইজের মেশিন গান। সম্মুখ যুদ্ধের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সম্পর্কে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি প্রাইমারি অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে BD-08 মডেলের রাইফেল,
যেটি বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুরে তৈরি করে থাকে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্বভাবে তৈরি একটি রাইফেল এবং যুদ্ধক্ষেত্রে ওয়েট গাইস, আসলে বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হয় এবং রাইফেলও তৈরি হয়, সেটা আসলে অবাক হলাম জানার পরে। দেখুন, এই কথাটা আমি কেন বললাম সেটা আপনাদেরকে বলছি। দেখুন, আমাদের ভারতের মধ্যে তো অনেক কথা হয় যে বাংলাদেশ কিছুই করতে পারে না, কিছুই তৈরি করতে পারে না, বাংলাদেশের মধ্যে সেরকম কিছু নেই। তবে আমি তাদেরকে এটা দেখাতে চাই, ঠিক আছে, যে দেখুন বাংলাদেশও অনেক কিছু তৈরি হয় যেগুলো হয়তো তারা প্রকাশ করে না, ফর প্রাইভেসি, ঠিক আছে, তাদের প্রাইভেসি মেনটেন্সের জন্য তারা প্রকাশ করে না। তবে দেশটা ছোট বলে যে সেই দেশটাকে ছোটভাবে দেখতে হবে, মানে যারা দেখছে আমার মতে তারা সবচেয়ে বেশি ভুল করছে। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পরীক্ষিত একটি অস্ত্র হল BD-08। এটি মূলত রাশিয়ান AK-47 বাংলাদেশি ভার্সন। AK-47কে উন্নত করে এই মডেলটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। BD-08 মূলত 7.62 mm বুলেট ব্যবহার করে থাকে। BD-08 ছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টাইপ 85 স্নাইপার রাইফেল ব্যবহার করে থাকে। টাইপ 85 হল খুবই লং রেঞ্জের একটি স্নাইপার রাইফেল। দূর থেকে শত্রুর উপরে আক্রমণের জন্য এই ধরনের স্নাইপার রাইফেল পৃথিবীর অনেক দেশ ব্যবহার করে থাকে। টাইপ 85 ছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি RPD লাইট মেশিন গান ব্যবহার করে থাকে। এই RPD লাইট মেশিন গান মূলত খুবই শক্তিশালী একটি ওয়েপেন। এটি একসাথে প্রায় 60 থেকে 70 রাউন্ড গুলি ছুড়তে পারে এবং এটি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি অস্ত্র। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশ এই ধরনের মেশিন গান ব্যবহার করে থাকে। এই মেশিন গান ছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন হিসেবে ব্যবহার করে থাকে RK-3 কর্সার। এটি মূলত একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং এটি তৈরি করেছে রাশিয়া। ভারত যদি তাদের যুদ্ধ ট্যাঙ্ক বা আর্মার ভেহিকেল দিয়ে বাংলাদেশের ভিতরে ঢোকার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এই RK-3 কর্সার ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক উড়িয়ে দেবে। RK-3 কর্সার ছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আলকাটন 100 নামক আরেকটি ইউরোপিয়ান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে। এটি ওয়ান ম্যান পোর্টেবল এবং সিঙ্গেল ইউজ অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার। এটির সাহায্যে ভারতের যে কোনো যুদ্ধ ট্যাঙ্ক নিচু দিয়ে উড়ে আসা অ্যাটাক হেলিকপ্টার, এমনকি ভারতের হাতে থাকা যেসব ড্রোন রয়েছে সেগুলোকেও ধ্বংস করতে পারবে এই ওয়েপনটি। এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি দ্রুত সময়ে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে Mi-17-1E মডেলের হেলিকপ্টার। এটি মূলত রাশিয়ার তৈরি অনেক অত্যাধুনিক একটি হেলিকপ্টার, যা দ্রুত সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এছাড়া বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্ত সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কোয়াডকপ্টার এবং ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়াও সার্ভিলেন্সের জন্য বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এছাড়াও যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শক্তিশালী আর্মর পরিধান করে। এর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে লেভেল 3 আর্মার পরিধান করতে দেখা গিয়েছে। এখন যদি আমরা ভারতীয় বর্ডার গার্ড BSF এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে রয়েছে। আমি আপনাদেরকে ভারতের বর্ডার গার্ড BSF এর সম্পর্কে কিছু তথ্য দিই। ভারতীয় বর্ডার গার্ড BSF হলো আধা সামরিক বাহিনী এবং তাদের দেশপ্রেম নেই বললেই চলে। অনেক সময় তারা গরুর গোমূত্র পান করে সীমান্ত পাহারা দেয়, আর গোমূত্র পান করে কখনোই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে যুদ্ধে জেতা সম্ভব নয়। আপনাদেরকে সেই বড়াইমারি যুদ্ধের ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। এই বড়াইমারি সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল 2001 সালের 28 এপ্রিল। কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে বাংলাদেশের তৎকালীন বিডিআর, বর্তমান বিজিবি ও ভারতের BSF এর মধ্যে সংগঠিত একটি ঐতিহাসিক যুদ্ধ এটি। এই যুদ্ধটি টানা 6 ঘন্টা চলে। এক পর্যায়ে ভারতের BSF পিছু হটতে বাধ্য হয়। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি অত্যন্ত সাহসিকতার ঘটনা হিসাবে। দেখুন, আরো 2001 সাল হিসেব করলে তা আরো কত বছর, 25-26 ধরতে পার। তো সেখানে বাংলাদেশের যে বিজিবি বর্তমানে সে বাহিনীটার নাম ছিল বিডিআর। তো আরো 25-26 বছর আগেই BSF বিডিআর এর সঙ্গে টিকতে পারেনি। বর্তমানে তো বিজিবি আরো আধুনিক, BSF আধুনিক হয়েছে, তো এখন কিভাবে টিকবে? হতে পারে যে আরো সেনাবাহিনীর সাপোর্ট আসতে পারে, ভারতীয় সেনাবাহিনীর আর অন্যান্য বাহিনীর, আরো হয়তো বাংলাদেশের থেকে আরো বেশি পাওয়ারফুল ওয়েপন্স দিয়েও অনেক কিছু করা ট্রাই করা যেতে পারে। শুধু দুইটা বাহিনী মানে বিজিবি আর BSF, আদার্স কোনো বাহিনীর সাপোর্ট আসবে না। তখন আমার মনে হয় না বিজিবির সাথে টিকতে পারবে BSF। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পরিচিত সেই যুদ্ধে মাত্র কয়েকজন বিডিআর সদস্য লড়েছিল প্রায় 400 ভারতীয় BSF এর বিরুদ্ধে।
সেই যুদ্ধে বাংলাদেশ বিডিআরের মাত্র 2 জন সৈন্য মারা যায়, বিপরীতে ভারতের 18 জন বিএসএফ সদস্য নিহত হন। সেদিন মাত্র 12 থেকে 13 জনের একটি ছোট্ট বিডিআর বাহিনী লড়াই করেছিল 400 জনেরও বেশি ভারতীয় বিএসএফের বিরুদ্ধে। সে যুদ্ধে বাংলাদেশের মাত্র 2 জন মারা গেছিল আর ভারতের মারা গেছিল প্রায় 18 জন। এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশ বিডিআর কতটা শক্তিশালী এবং কতটা দক্ষ। এরপর ভারত প্রতিশোধ নেওয়ার জন্য আখাউড়া যুদ্ধ শুরু করে। এটি সংগঠিত হয়েছিল 2005 সালে। 2005 সালের 16 এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তপুর হরিপুর গ্রামের সীমান্ত পিলার 222/3 নিকটে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে। সে সময় প্রায় 2000 ভারতীয় বিএসএফ সদস্য ভোররাতে হঠাৎ করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে এবং তারা বাংলাদেশ বিডিআরের একটি ঘাঁটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং তারা ভেবেছিল এবার হয়তো বড়াইবাড়ির সীমান্ত যুদ্ধের প্রতিশোধ তারা নিয়ে ছাড়বে, কারণ মাত্র 15 থেকে 16 জন বাংলাদেশ বিডিআরের সদস্য তাও ঘাটের মধ্যে বন্দী ছিল। তাদের কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না। অপরদিকে ভারতের 2000-এরও বেশি প্রশিক্ষিত বিডিআর সৈন্য এই ঘাঁটিটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখন বাংলাদেশ বিডিআর বুঝতে পারে যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তখন এক মুহূর্ত দেরি না করে বাংলাদেশ বর্ডার গার্ডও প্রস্তুতি নিতে শুরু করে এবং সেই 15-16 জন সাহসী বাংলাদেশি যোদ্ধা ফায়ার শুরু করে। মাত্র 15 থেকে 16 জনের বাহিনী লড়াই করেছিল প্রায় 2000-এরও বেশি ভারতীয় বর্ডার গার্ড বিএসএফের বিরুদ্ধে। মজার ব্যাপার হলো, ভারত সেদিন আক্রমণ করতে এসে নিজে মার খেয়ে পালিয়ে গিয়েছিল। সেই আখাউড়া যুদ্ধে প্রায় 25 থেকে 30 জনের মতো ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ মারা যায়, বিপরীতে বাংলাদেশের একজন সৈন্য মারা যায়নি। মাত্র 15 থেকে 16 জনের হাতে মার খেয়ে ভারতের বিশাল বড় বহর তারা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে জানা যায় যে ভারতের বর্ডার গার্ড বিএসএফ একা হামলা করতে আসেনি, তার সাথে ভারতীয় সৈন্যদেরকেও নিয়ে এসেছিল। কিন্তু যখন তারা দেখলো তাদের পাশে থাকা তাদের সদস্যরা মারা যাচ্ছে, তখন তারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, তারা আক্রমণ করতে এসে নিজেরাই আক্রান্ত হয়ে লাশ ফেলে পালিয়ে গিয়েছিল। আর এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী এবং তারা কতটা সাহসী। এরপর যখন শেখ হাসিনা ক্ষমতায় বসেন, তখন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআরের নাম চেঞ্জ করে রাখেন বিজিবি। সে সাথে বিজিবির হাত থেকে শক্তিশালী অস্ত্রগুলো নিয়ে নেওয়া হয় এবং তাদের হাতে নর্মাল বন্দুক ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কখনোই শক্ত অবস্থান নিতে পারেনি, কারণ উপর মহল থেকে নিষেধ ছিল। কিন্তু যখন পরবর্তীতে ইউনূস সরকার ক্ষমতায় বসে, তখন সীমান্তে শক্তি দেখানো শুরু করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বর্তমানে তারেক রহমানের সময় এসে আরও বেশি শক্তিশালী অবস্থায় ফিরে গেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। যেহেতু গত 16 বছরে বর্ডার গার্ড বিজিবির কোনো উন্নতি করা হয়নি, নতুন কোনো অস্ত্র যুক্ত করা হয়নি বাংলাদেশ বর্ডার গার্ডের বহরে, তাই বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে দ্রুত শক্তিশালী অস্ত্র দেওয়া হোক, কারণ একটি দেশের বর্ডার গার্ড সে দেশের প্রথম ডিফেন্স লাইন, অর্থাৎ প্রথম আঘাতে কিন্তু এই বর্ডার গার্ডের হাতে আসে। তাই বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে বর্তমানে শক্তিশালী অস্ত্র তুলে দেওয়া হোক। এই বিষয়ে যদি আপনিও একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত একদম ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছে। দেখুন, এখানে যদি দুইটা বাহিনীর কম্পেয়ার করতে যান আপনি, তাহলে এখানে বিজিবি এগিয়ে থাকে। হ্যাঁ, দুইটা দিক থেকে বিজিবি এগিয়ে থাকবে। প্রথম দিকটা হচ্ছে বিজিবি অত্যন্ত বেশি প্রশিক্ষিত বিএসএফ এর দিক, এবং বিজিবির ইতিহাস আগে থেকেই অনেক স্ট্রং এবং বিজিবির কাছে অত্যাধুনিক অনেক কিছু রয়েছে। তবে রিসেন্টলি এসেও বিজিবির হাতে সেগুলো ঠিকঠাকভাবে নেই, কারণ শেখ হাসিনা সরকারের আমল থেকে বিজিবির হাত থেকে সেগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আর যদি সেগুলো থাকতো এবং ঠিকঠাক সব পারমিশন পেত, তাহলে অনেক আগে থেকে বিজিবি তাদের শক্ত কঠিন অবস্থানটা দেখাতে পারত। তবে এখন নতুন করে আবার সেই কঠিন অবস্থানটা দেখাতে পারছে। তবে সব ধরনের অস্ত্রশস্ত্র যদি আবারও আগের মতো হাতে পেয়ে যায়, তাহলে বুঝতেই তো পারছেন কি হতে যাচ্ছে। বড়াইবাড়ির যুদ্ধে যা হয়েছিল, আখাউড়ার যুদ্ধে যা হয়েছিল, সেরকম কিছুই আবার হতে যাচ্ছে। তবে ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না এরকম কিছু হোক। আমি সবসময় চাই দুইটা দেশের মধ্যে শান্তি বজায় থাকুক। তবে এখানে যে পুষিয়ে চেষ্টা করা হচ্ছে অবৈধভাবে, এই ধরনের উস্কানিমূলক কাজগুলো আসলেই বুঝতেই তো পারছেন দুইটা দেশের সম্পর্ক কতটা নষ্ট করতে পারে। তবে এই ধরনের কাজগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার মতে সত্যি বেশি ভালো হবে। এছাড়া বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি
খুবই প্রশিক্ষিত এবং ওনাদের সাহসিকতার অনেক ইতিহাস রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি বিএসএফ আবারও ট্রাই করে, কারণ বিএসএফ এর কাছে হতে পারে আরো অনেক বেশি অস্ত্র-শস্ত্র থাকতে পারে। কারণ ভারতের অর্থনীতি অনুযায়ী বিএসএফ এর কাছে অনেক কিছুই থাকবে। সেটা স্বাভাবিক। তবে এই যেই অনেক কিছু আছে এটার বড়াই দেখিয়ে বিএসএফ এর যদি বিজিবির সাথে যুদ্ধের কোনো ইচ্ছা থাকে তাহলে বড় একটা ভুল এখানে হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, কারণ বিজিবির কাছে যে সেরকম কিছু নেই এটা যদি ভাবে তাহলে এটাই সবচেয়ে বড় ভুল হবে। এটা আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হলো? কোন বাহিনীটা সবথেকে বেশি পাওয়ারফুল? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।